বন্ধুরা, গতকাল পর্যন্ত সিজিপির যে সদস্যরা যন্তর মন্তরে লাফঝাপ করেছিল, সংসদ ভবন অভিমুখে মিছিল বের করেছিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছিল, আজ হঠাৎ করে তাদের উপর কষ্টের এমন পাহাড় ভেঙে পড়েছে যে তাদের রাস্তা বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। যে সমস্ত লোক যন্তর মন্তরে মঞ্চে উঠে সরকারের অকাতরে গালিগালাজ করছিল, দেশের সেনাবাহিনীকে অপমান করেছিল, হিন্দুদের সরাসরি আঘাত এনেছিল, এমনকি নিজেদের দেশের ভাগ্য বিধাতা মনে করেছিল, আজ রাস্তায় সাধারণ মানুষ যেভাবে তাদের স্বাগত জানাচ্ছে তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নেতা গতকাল পর্যন্ত মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে এসে বড় বড় হুমকি দিচ্ছিল, আজ সেই দুই হাত জোড় করে কাঁদতে কাঁদতে জনগণের কাছে ক্ষমা চাইছে, বলছে, দাদা ছেড়ে দিন, আমরা জীবনে আর কখনো আন্দোলন করব না। কিন্তু দেশের সচেতন আর দেশপ্রেমিক জনগণকে আর এত সহজে মানার পাত্র? মানুষ রাস্তায়, গলিতে আর সোশ্যাল মিডিয়ায় এদের এমন জোরদার স্বাগত জানাচ্ছে যে এদের নির্দেশদাতাদের কালঘাম ছুটে গেছে। ওইদিকে আবার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আবারও একটি বিতর্কিত মন্তব্য করেছে যে সে ক্যামেরার সামনে এসে আবারও শিয়ালের মতো ফাঁকা হুমকি দিচ্ছে, সরকার যদি আমাদের কথা না শুনে তবে আমরা আবারও আন্দোলন করব, আবারও রাস্তায় নামব। তো বন্ধুরা, যে অমিত শাহের পদত্যাগ গতকাল পর্যন্ত এরা দাবি করেছিল, এখন সেই অমিত শাহ নিজেই ময়দানে নেমে পড়েছে। যে অমিত শাহ এই দেশ থেকে কয়েকশো বছর ধরে শেকড় গড়ে বসা মাওবাদীদের নির্মূল করে দিয়েছেন, তার সামনে এরা কোন ছাড়? এদের দল তৈরি হওয়া তো সবে কয়েকদিন হলো। আগেরবার এরা যন্তর মন্ত্রে এক লাফঝাপ করতে পেরেছিল, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরো বিষয়টি সামলানোর দায়িত্ব জেপি নাড্ডাকে দিয়েছিল, যার এই ধরনের উগ্র আর স্পন্সর করা আন্দোলন সামলানোর তেমন কোনো বিশেষ প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু এবার পুরো হিসেবে বদলে গেছে, কারণ হিসাবটা আবার অন্যরকমভাবে হবে। কারণ এবার স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই কমান্ডার নিজেই হাতে তুলে নিয়েছে। দিল্লি থেকে আসা নতুন খবর পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 28শে জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক নির্দেশ জারি হতেই যন্তর মন্তরে পুরো ছবি যেন বদলে গেল। যে ভিড় জমে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হচ্ছিল, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অবস্থান আর দিল্লি পুলিশের নিরাপত্তা বলয়ের সামনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে গায়েব হয়ে গেল। সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে যাদের পুরনো অপরাধমূলক রেকর্ড রয়েছে অথবা যারা সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। এখন তারা 5 স্টার হোটেলে গিয়ে উদযাপন করুক বা বিদেশি প্রভুদের কাছ থেকে নির্দেশ দিক, আইনের ফাঁস পুরোপুরি শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, সিজেপির পরিকল্পনাকারী এবং তাদের সমর্থনকারীরা আশা করেছিল যে তারা মিডিয়ায় নিজেদের কথা তুলে ধরে এবং সহানুভূতি আদায় করে জনসমর্থন আদায় করে নেবে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় আবেগের চেয়ে প্রমাণ ও আইনের গুরুত্ব অনেক বেশি। যখন এই পুরো বিষয়টি দিল্লি হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সামনে পৌঁছালো, তখন আদালতের প্রশাসনিক আদেশে আইনি ব্যবস্থাকে পুরোপুরি স্পষ্ট করে দিল। সুপ্রিম কোর্ট বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নির্দেশ জারি করেছে যে যন্তর মন্তরে ঘটা পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ, এরিয়াল রেকর্ডিং এবং ডিজিটাল প্রমাণ সুরক্ষিত রাখতে হবে। আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে, যারা অপ্রাপ্তবয়স্ক তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখা হোক, কিন্তু যাদের পুরনো অপরাধের ইতিহাস রয়েছে বা যাদের বিরুদ্ধে আইনি ধারা নথিভুক্ত আছে, তাদের তদন্ত প্রক্রিয়া থেকে কোনো ছাড় দেওয়া হবে না। আদালতের এই স্পষ্ট অবস্থানের পর সিজিপির প্রতিনিধিরা যখন সাংবাদিক সম্মেলনে দাবি জানায় যে পুরনো অপরাধমূলক মামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তখন আইন বিশেষজ্ঞরা এর উপর প্রশ্ন তোলেন, কোনো গণতান্ত্রিক দেশে আইনের ঊর্ধ্বে কোনো সংস্থা বা সংগঠন হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন নিরাপত্তা ব্যবস্থা সরাসরি পর্যালোচনা করল, তখন দিল্লি পুলিশ এবং স্পেশাল সেল স্পষ্ট করে দিল যে কোনো অনুমোদিত চাপের মুখে প্রশাসনিক নিয়মের সঙ্গে আপোষ করা হবে না। এর মধ্যে যখন যন্তর মন্তর থেকে সংসদ মর্গের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখনই নিরাপত্তা বাহিনীর সংযম আর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নিয়েও খবর সামনে আসে। কেননা মিডিয়া রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা আধিকারিকরা লাউডস্পিকারের মাধ্যমে ভিড়কে বারবার সতর্ক করেছিল যে তারা যেন নিষিদ্ধ এলাকার দিকে না এগোয়। কিন্তু যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা হলো, তখন প্রশাসনিক অনুমতির পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। অন্যদিকে সংসদের ভেতরে যে ইস্যু, যে রাজনৈতিক বিতর্ক দেখা গেল, তা পুরো বিষয়টিকে আরও গরম করে তুলেছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংসদে বক্তব্য রাখার সময় দাবি করেন যে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছিল।
তবে সংসদে যখন সরকারি পক্ষের তরফ থেকে প্রমাণের কথা জানতে যাওয়া হয়, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে অনগ্রাউন্ড নিরাপত্তার সিদ্ধান্ত ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদেরই হয়। সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন উচ্চ আদালতে পুরনো রায় আগে এটি থেকে নির্ধারিত হয়েছে। কোনো বিশেষ স্থানে নিরাপত্তা বাহিনীর প্রয়োগ করা বলের মূল্যায়ন পরিস্থিতির ওপর ভিত্তি করে সক্ষম কর্তৃপক্ষই করে থাকে। আজ পরিস্থিতি এটাই যে রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে গিয়ে আইনের প্রক্রিয়া নিজে কাজ করছে। যে সমস্ত লোক সোশ্যাল মিডিয়া প্রচার পাওয়ার জন্য দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছিল, আজ তাদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রশাসনিক অবস্থান এটা প্রমাণ করে দিয়েছে যে দেশের ব্যবস্থা নিয়ম ও আইন অনুযায়ী চলবে। তো বন্ধুরা, পরবর্তী সত্য এবং সেই পুরো গোপন প্ল্যান ফাঁসের গল্প শোনার আগে আপনারও যদি মনে হয় যে আমাদের বীর সেনাবাহিনীকে অপমানকারীদের এবং দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই কঠোর আইনি পদক্ষেপ 100% সঠিক, তবে এই ভিডিওটিতে এখনই লাইক অবশ্যই করে দিন। আর আপনি যদি দেশের নিরাপত্তা, আইন ও কূটনীতি সংক্রান্ত এইরকম নির্ভীকার সত্য রিপোর্ট সবার আগে দেখতে চান, তবে নিচে দেওয়া লাল বোতামটিকে চেপে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে অলে সেট করে নিন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই কঠোর নির্দেশ আর দিল্লি থেকে আসা এই নতুন পরিস্থিতি সম্পর্কে কী ভাবছেন? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান এবং নিজের দেশপ্রেমের পরিচয় দিয়ে কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখুন। এবার চলুন যাওয়া যাক এই পুরো গল্পের সেই সবচেয়ে বড় ফাঁসের দিকে। কিভাবে এই রিলস মেকার আর উদ্যোক্তাদের আসল চেহারা দেশের সামনে মুখোশহীন হলো। তো বন্ধুরা, সিজেপির সমর্থক এবং কিছু রাজনৈতিক দল আজ গণতান্ত্রিক অধিকার আর বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আমরা যখন ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং বিভিন্ন রাজ্য সরকারের প্রশাসনিক রেকর্ডের নিরপেক্ষ বিশ্লেষণ করি, তখন এক ভিন্ন ছবি সামনে আসে। ইতিহাস সাক্ষী, যখনই ভিন্ন রাজ্যে রাজনৈতিক অসন্তোষের পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। 2022 সালে মহারাষ্ট্রের ঘটনা হোক, যেখানে কেবলমাত্র একটি সোশ্যাল মিডিয়া মন্তব্যের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিংবা 2012 সালে পশ্চিমবঙ্গে একটি কার্টুন ফরওয়ার্ড করার উপর নেওয়া পুলিশ ব্যবস্থা, এই উদাহরণগুলো দেখায় যে প্রশাসনিক কঠোরতা নতুন কোনো বিষয় নয়। পাঞ্জাব, ছত্তিশগড় এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর সময়ে সময়ে ব্যঙ্গচিত্রশিল্পী এবং সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর রাজ্য প্রশাসন কর্তৃক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। যে দল ও সংগঠনগুলো সেই সময় প্রশাসনিক পদক্ষেপের সমর্থন করেছিল, আজ সেই দলগুলো যখন কেন্দ্র সরকারের দিল্লি পুলিশ কর্তৃক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নেওয়া পদক্ষেপগুলো দেখে, তখন সেটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে পেশ করার চেষ্টা করে। কিন্তু যন্তর মন্তর এই প্রদর্শনী চলাকালীন যখন অনগ্রাউন্ড রিপোর্টিং করা নিরপেক্ষ মিডিয়া কর্মী এবং মহিলা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের খবর সামনে এলো, তখন জনসাধারণের মনোভাব পুরোপুরি বদলে গেল। গণতন্ত্রে নিজেদের দাবি তুলে ধরা সবার অধিকার, কিন্তু মিডিয়া আর জনগণের প্রতিনিধিদের সঙ্গে অভদ্র আচরণ কোনো সার্বভৌম সমাজ মেনে নেয় না। আজকের মাঠ পর্যায়ের বাস্তবতা হলো, সোশ্যাল মিডিয়া ভিউ আর জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে যে সমস্ত তরুণ ও ডিজিটাল ক্রিয়েটর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছিল, জাতীয় পতাকা নিরাপত্তা বাহিনীর ওপর অবমাননার মন্তব্য করেছিল, আইনে নোটিশ পেতেই এখন তারা নিজেরাই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছে। অনেক ডিজিটাল ক্রিয়েটর ভিডিও জারি করে স্পষ্ট করেছে যে তারা পুরো তথ্য না জেনে এই সমস্ত কার্যকলাপের অংশ হয়েছিল এবং এখন তারা তাদের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে আবেগী স্লোগানের জেরে পরিবেশ তৈরি করা কিছু সময়ের জন্য সহজ মনে হলেও, যখন আইনে নিরপেক্ষ প্রক্রিয়া নিজের কাজ করে আর তথ্যের মুখোমুখি হতে হয়, তখন ফাঁপা দাবিগুলো টিকে থাকতে পারে না। সিজেপির এই পুরো আন্দোলন প্রশাসনিক সতর্কতা আর আইনি তৎপরতার সামনে এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তো বন্ধুরা, যন্তর মন্তরে বিক্ষোভ শেষ হওয়ার পর আসল তদন্তের যে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে, তা রাস্তায় নয় বরং ডিজিটাল সাইবার নজরদারি স্তরে চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার দ্বারা প্রকাশিত প্রাথমিক তথ্য থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তদন্তে দেখাও গেছে, যন্তর মন্তরের 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া ঠিক কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হঠাৎ করে হাজার হাজার নতুন অ্যাকাউন্ট সক্রিয় হয়েছিল। ডেটা অ্যানালাইসিস অনুযায়ী এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে একসময় বিপুল পরিমাণে বার্তার হ্যাশট্যাগ ছড়ানো হয়েছিল, যাতে একটি কৃত্রিম গণ আন্দোলনের পরিবেশ তৈরি করা যায়। সাইবার টিম যখন এই অ্যাকাউন্টগুলোর আইপি অ্যাড্রেস আর ডিজিটাল ফুটপ্রিন্ট পরীক্ষা করে, তখন এর একটি বড় অংশ বিদেশি সীমান্তের সন্দেহজনক সার্ভারের সঙ্গে যুক্ত বলে জানা যায়। এর পাশাপাশি নতুন দিল্লি জেলা পুলিশ আর ক্রাইম ব্রাঞ্চ বিক্ষোভ পরিচালনায় ব্যাহত ডিজিটাল যোগাযোগ মাধ্যমগুলো পর্যালোচনা করেছে। যখন ইন্টারনেট আর মোবাইল সিগন্যাল সীমিত করা হয়েছিল, তখন কিছু গোষ্ঠী সক্রিয় ইন্টারনেট ছাড়া কাজ করে এমন ব্লুটুথ,
এবং পিয়ার টু পিয়ার অ্যাপস ব্যবহার করেছিল। এর মাধ্যমে নিরাপত্তা বলয় ভাঙার আর কৌশলগত নির্দেশ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে নিরাপত্তা সংস্থাগুলো সময় থাকতে এই ডিজিটাল মাধ্যমগুলোকে চিহ্নিত করে ফেলে এবং এদের নেটওয়ার্ক অকার্যকর করে দেয়। আর্থিক দিক থেকেও এনফোর্সমেন্ট এজেন্সিগুলো কঠোর অবস্থান নিয়েছে। ফিনান্সিয়ালি ইন্টেলিজেন্স ইউনিট সেই সমস্ত সংস্থা বা ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বিশ্লেষণ করেছে, যাদের মাধ্যমে যন্তর মন্তরে মঞ্চ, সাউন্ড সিস্টেম আর খবরের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে সন্দেহজনক লেনদেনের ইঙ্গিত পাওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোকে সতর্কমূলকভাবে আলোচনার আওতায় আনা হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সম্বন্ধিত পদক্ষেপগুলো এটা স্পষ্ট করে দিয়েছে, আধুনিক প্রশাসনিক ব্যবস্থা এখন কেবল শারীরিক সমাবেশ নয়, বরং তার পেছনে কাজ করা ডিজিটাল ও আর্থিক নেটওয়ার্ক সামলাতে পুরোপুরি সক্ষম। যখন রদবদল আর স্পন্সর করা প্রচারের মাধ্যমের উপর আইনের ফাঁস শক্ত হয়, তখন যে কোনো অসাংবিধানিক চাপের কৌশলগত ব্যর্থ হয়ে যায়। তো বন্ধুরা, যন্তর মন্ত্রের বিক্ষোভ আর তার প্রশাসনিক সমাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ভারত আর্থিক নিয়ম আর বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন FCR এর সঙ্গে যুক্ত।